এটা সেই একটা সাবজেক্ট যেটা আমরা প্রথম থেকে 4টা অধ্যায় পর্যন্ত এর আগের ক্লাসগুলোতে শেষ করছি। আজকে হচ্ছে 5ম অধ্যায়। এই অধ্যায়টাই হচ্ছে এই বইয়ের মোটামুটি মেইন একটা অধ্যায় বলা যায়। হ্যাঁ, অধ্যায় 5, বৈদ্যুতিক বর্তনী। বৈদ্যুতিক বর্তনী, বৈদ্যুতিক বর্তনীটা কি সেটা আগে বুঝি আমরা। বৈদ্যুতিক বর্তনী অথবা ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। আমরা জানি যে আমাদের এই যে বেসিক ইলেকট্রিসিটিতে মূলত আলোচনা হচ্ছে কারেন্ট প্রবাহ নিয়ে। বেসিক ইলেকট্রিসিটিতে মূলত আমাদের পড়াশোনা হচ্ছে কারেন্ট প্রবাহ নিয়ে। কারেন্ট প্রবাহ, কারেন্ট প্রবাহ কোথা থেকে হয়? কোন একটা উৎস হতে, উৎস হতে, উৎস হতে লোড পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। তাহলে এই ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলা হবে? ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে কোন একটা সোর্স বা উৎস হতে, কোন একটা উৎস, উৎস মানে তো ব্যাটারি, একটা ব্যাটারি, কোন একটা ব্যাটারি হইতে কারেন্ট বের হয়ে, এই যে একটা ব্যাটারি, ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট বের হয়, কারেন্ট বের হয় ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে বের হয়ে এভাবে কোথাও ঘুরে 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 এইখানে সাপোজ একটা বাল্ব আছে, একটা বাল্ব আছে, তাহলে এখান থেকে কারেন্ট বের হয়ে এদিক দিয়ে ঘুরে এভাবে ঘুরে আবার যদি এখানে ফিরে আসে, এটা একটা বাল্ব হইতে পারে, এটা একটা ফ্যান হইতে পারে, এটা একটা আর অনেক কিছু লোড, এটা বাল্ব। তাহলে কোন একটা উৎস হতে কারেন্ট বের হয়ে যদি লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় সেই সোর্সে ফিরে আসে বা উৎসে ফিরে আসে, তখন এই সম্পূর্ণ পথটাকে বলা হয় সার্কিট বা বর্তনী। তাহলে সার্কিট অথবা বর্তনী কি? বর্তনীটা কি? যে কোন একটা উৎস, কোন একটা উৎস হইতে কারেন্ট বের হয়ে পুনরায় উৎসে ফিরে আসার সম্পূর্ণ পথকে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। সহজ বাংলা কথায় কারেন্ট প্রবাহের, কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ, সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। তাহলে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। তাহলে এই যে দেখো, এখান থেকে কারেন্ট বের হয় এদিকে এদিকে চলে আসছে, এটাকে বলা হয় বর্তনী। এখন যদি কখনো এরকম হয় একটা ব্যাটারি আছে, এইখানে এদিকে গেছে কিন্তু এখানে তারটা ছেঁড়া, এইখানে বাল্ব আছে, তাহলে দেখো কারেন্টটা এদিক দিয়ে বের হয় এইখানে আসছে, এসে কি এইখান থেকে এইখানে যাওয়ার কোনো রাস্তা নাই, এইখানে রাস্তা নাই, রাস্তা বা পথ খোলা। তাহলে রাস্তা বা পথ যদি খোলা হয় তাহলে এই কারেন্ট কি এখান দিয়ে ঘুরে এখানে আসার মতো কোনো অপশন নাই, এখানে আসার কোনো পথ নাই। তাহলে যদি এরকম কোনো পথ না পায় তখন এইটাকে বর্তনী বলা যাবে না। তাহলে বর্তনী তখনই বলতে পারবো যখন কারেন্ট একটা উৎস থেকে বের হয়ে পুনরায় উৎসে এসে প্রবেশ করবে, তখন সম্পূর্ণ যে পথ ঘুরে ঘুরে আসে সেই পথগুলোকে বলা হবে সার্কিট। কথা বুঝছি? তাহলে এরকম না থেকে দেখো একটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এটা যদি হয় এখানে একটা 10 ভোল্ট ব্যাটারি দিছি আমি, এখানে 5 ওহম, এইখানে 5 ওহম, তাহলে দেখো তো কি হবে, এইখান থেকে কারেন্ট বের হবে, এই ব্যাটারির প্লাস পদ থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হয়ে দেখো এদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে ঘুরে ঘুরে এখানে চলে আসবে। তাহলে এটাকে একটা বলা হবে কি? বর্তনী।
ঠিক আছে, এখানে এটাকে বলা হলো বর্তনী। কিন্তু এখন যদি এখানে যদি এইদিকে একটা যদি এরকম রেজিস্ট্যান্স থাকে এরকম, এটা এইভাবে খোলা, তাহলে দেখো কারেন্টটা এখানে এসে এদিক দিয়ে যাবে। এইদিকে যে কারেন্টটা আসবে সেই কারেন্ট ঘুরে কি এখানে আসতে পারবে? এই কারেন্টটা ঘুরে এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এদিক দিয়ে এসে আর রাস্তা পাবে না। তার মানে এইটা, এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে ওপেন পথ, ওপেন, ওপেন অংশ। এটা সার্কিটের অংশ নয়, এটা সার্কিটে কি হয়, সার্কিটের কার্যকর অংশ নয়, সার্কিটে কার্যকরী নয়। ঠিক আছে, তাহলে একটা বর্তনী হচ্ছে কি কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। এখন একটা আদর্শ বর্তনীর উপাদান কি কি? দেখো একটা বর্তনী তাহলে কি হবে, একটা ব্যাটারি থাকবে, একটা উৎস থাকবে, উৎস থেকে লোড পর্যন্ত গিয়ে ঘুরে আসতে পারলেই সেটা বর্তনী। কিন্তু আদর্শ বর্তনীর জন্য শর্ত আছে। আদর্শ বর্তনী, আদর্শ বর্তনী বা সার্কিট এর উপাদান পাঁচটা, এর উপাদান পাঁচটা। তাহলে আদর্শ বর্তনী তার উপাদান পাঁচটা। তাহলে আদর্শ হইতে গেলে কি হইতে হবে, দেখো আমি ব্যাটারির সাথে একটা বাল্ব লাগাই দিছি, তাহলে ব্যাটারি আছে, বাল্ব জ্বলতেছে, কিন্তু এটা আদর্শ না। কারণ আমার যখন রাত লাগছে, অন্ধকার, তখন আমার বাল্বের দরকার আছে। কিন্তু আমার যখন দিনের বেলা হয়েছে তখন কি আমার বাল্বের দরকার আছে? দরকার নাই। তো তখন যদি আমি এটা অফ করতে না পারি তাহলে এটা আমার আদর্শ জিনিস না। তাহলে আমার আদর্শ জিনিস তখন হইতে হবে যখন সেটা পারফেক্টলি কাজ করবে। তারপরে সাপোজ এখানে একটা দুর্ঘটনা ঘটছে, তো দুর্ঘটনা ঘটছে, এখানে সব পুরো টুরে ছাই হয়ে গেছে বা অনেক কিছু দুর্ঘটনা হয়েছে, কিন্তু এটা আমি রক্ষা করতে পারি নাই। তার মানে এই জিনিসটা আদর্শ না। আদর্শ হইতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হবে, তার সেফটি থাকতে হবে, তার রক্ষণ এবং নিয়ন্ত্রণ ঠিক থাকতে হবে। যখন এই জিনিসগুলো থাকবে তখন সেটাকে বলা হবে আদর্শ। সেই ভিত্তিতে একটা আদর্শ বর্তনীর পাঁচটা উপাদান থাকতে হবে। তাহলে একটা আদর্শ বর্তনীর পাঁচটা উপাদান, এগুলো প্রশ্ন আসবে। বর্তনী কাকে বলে, আদর্শ সার্কিট বা বর্তনীর উপাদান কয়টা এবং কি কি লেখো, একটা আদর্শ বর্তনী আঁকায় দেখাও। তাহলে একটা আদর্শ বর্তনীর উপাদান হচ্ছে পাঁচটা। এক নাম্বার উৎস, উৎস যেমন কি ব্যাটারি, জেনারেটর। দুই নাম্বার পরিবাহী, তাহলে একটা উৎস লাগবে এবং পরিবাহী লাগবে, এই যে যার মধ্যে দিয়ে সে প্রবাহিত হবে, পরিবাহী। তাহলে পরিবাহী গুলো কে, কপার, কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার ইত্যাদি। তিন নাম্বার রক্ষণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, রক্ষণ যন্ত্র যেমন ফিউজ, সার্কিট ব্রেকার। চার নাম্বার নিয়ন্ত্রণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র যেমন কি সুইচ। পাঁচ নাম্বার হচ্ছে লোড, লোড যেমন কি বাল্ব হইতে পারে, ফ্যান হইতে পারে, ইটিসি। তাহলে একটা আদর্শ বর্তনীর উপাদান হবে পাঁচটা, সেই পাঁচটা হচ্ছে উৎস, অর্থাৎ একটা উৎস থাকবে, এই যে একটা উৎস, এটা একটা ব্যাটারি, এটাকে বলা হচ্ছে উৎস। তারপরে কি থাকবে, পরিবাহী থাকবে, পরিবাহী, পরিবাহীর পরে কি থাকবে, রক্ষণ যন্ত্র থাকবে।
রক্ষণ যন্ত্র, তারপরে নিয়ন্ত্রণ যন্ত্র থাকবে, সুইচ, তারপরে বাল্ব, একটা লোড। তাহলে এই হচ্ছে একটা আদর্শ বর্তনী। তাহলে এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে লোড, আর এই যে তার, এটা হচ্ছে পরিবাহী, আর এটা তো উৎস। তাহলে একটা আদর্শ সার্কিটের পাঁচটা উপাদান। একটা উৎস থাকবে, উৎস থেকে কারেন্ট প্রবাহ শুরু হবে। ফিউজ হচ্ছে আমার কি যন্ত্র, পরিবাহী থাকবে। ফিউজ হচ্ছে আমার সেই রক্ষণ যন্ত্র, কোথাও যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এই ফিউজটা পুড়ে যেয়ে সমস্ত বিষয়টাকে সে রক্ষা করবে। এটা হচ্ছে ফিউজ, অথবা সার্কিট ব্রেকার দিলেও দেওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে রক্ষণ যন্ত্র। তারপরে নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে সুইচ, আর লোড হিসেবে আমি এখানে বাল্ব দেখাইছি। বাল্বের জায়গায় ফ্যান দেখাইতে পারো বা অন্য কিছু দেখাইতে পারো। এই হচ্ছে একটা আদর্শ সার্কিট, এটা হচ্ছে আদর্শ সার্কিট, এটা হচ্ছে আদর্শ বর্তনী। এটা হচ্ছে আদর্শ বর্তনী, আর আদর্শ বর্তনীর পাঁচটা উপাদান। প্রশ্ন আসবে, অতএব ভালোভাবে শিখে নিও, একটু পড়াশোনা করিও, আশা করি পারবা। হ্যাঁ, আর যারা লাইভে যুক্ত আছো তারা কি বেঁচে আছো? গুড, আমি ধন্য হলাম। নাও, স্ক্রিনশট লাগলে নিয়ে নাও। তাহলে আমরা দেখলাম যে একটা আদর্শ বর্তনী হইতে গেলে পাঁচটা উপাদান লাগে, আর বর্তনী মানেই হচ্ছে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ। কারেন্ট ব্যাটারি থেকে বের হয়ে আবার ব্যাটারিতে প্রবেশ করার জন্য যতগুলো পথ পাড়ি দিবে সম্পূর্ণটাই সার্কিট। এখন কোনো পথে যদি কারেন্ট না যায় তাহলে সেটাকে সার্কিট বলা হয় না, সেটা অকার্যকর অংশ। এই সার্কিট গুলো প্রধানত দুই প্রকার, বর্তনী প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার। এক, সিরিজ বর্তনী, সিরিজ সার্কিট। আর দুই হচ্ছে প্যারালাল সার্কিট। দুই হচ্ছে প্যারালাল সার্কিট। আর একটা আছে সেটা বিশেষ, সেটাকে বলা হয় মিক্স সার্কিট। তাহলে সিরিজ আর একটা প্যারালাল, এই দুটো হচ্ছে মূলত সার্কিট। এই দুটাকে যদি একসাথে মিক্স করে দেওয়া যায় তখন সেটাকে বলা হয় মিক্স সার্কিট। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে বর্তনীগুলো মূলত দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তাহলে সিরিজ সার্কিট কি? সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটে, যে সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে। আর একটু ভালোভাবে যদি বলি, লোড গুলো, লোড গুলো একটি আরেকটির সাথে এমন ভাবে যুক্ত থাকে যাতে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে।
তাহলে দেখো সিরিজ সার্কিট হবে কি, যে লোড গুলো এমন ভাবে যুক্ত হবে, দেখো লোড এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা লোড, একটা R1, একটা R2 আর একটা R3। তিনটা দেখো একটার সাথে একটা এমন ভাবে যুক্ত হয়েছে, একটার এক মাথা আরেকটার আরেক মাথার সাথে, আরেকটার আরেক মাথা আরেকটার আরেক মাথার সাথে, এমন ভাবে যুক্ত হয়েছে, হয়ে এখানে সোর্সের সাথে যুক্ত হয়েছে। তাহলে দেখো ব্যাটারি আছে, ব্যাটারির প্লাস মোটর থেকে কারেন্ট বের হবে, বের হলো আইটি, এইখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিটি। তাহলে আইটি বের হয়ে, আইটি যখন বের হইলো, বের হয়ে কয়টা পথ পাচ্ছে, আইটি বের হয়ে একটাই পথ, এদিক দিয়ে যাবে, একটাই পথ, তাইলে অন্য কোনো দিক যাইতে পারবে না, তাইলে গোটা সার্কিট মিলে একটা পথ। তাহলে এরকম যদি সার্কিট হয় তখন সেটাকে বলা হয় সিরিজ সার্কিট। তাহলে এর কারেন্টটাকে আমি যদি বলি I1, এর মধ্যে দিয়ে কারেন্ট I2, এর মধ্যে দিয়ে কারেন্ট I3। তাহলে দেখো এইখানে I1, I2, I3 তিনটাই কি হবে, সমান হবে। এখানে বৈশিষ্ট্য 1 নম্বরে কারেন্ট সমান থাকে, কারেন্ট সমান থাকে। কারেন্ট সমান থাকে বলতে কি, দেখো মোট কারেন্ট যেটা ব্যাটারি থেকে যে কারেন্ট বের হবে সেটা মোট কারেন্ট, মোট কারেন্ট যা হবে প্রত্যেকটা শাখা কারেন্ট তাই হবে। I1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, I2 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট, I3 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট, কারণ রাস্তা একটাই। এর 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এর ভোল্টেজ হচ্ছে V1, এর ভোল্টেজ V2 আর এর ভোল্টেজ V3। আমরা কতদিন দেখছিলাম ওহমসের সূত্র, কোন একটা রেজিস্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেইখানে কি পাওয়া যায়, ভোল্টেজ পাওয়া যায়। এবং এই তিনজনের মধ্যে সম্পর্ক, সম্পর্ক কি, এই তিনজনের মধ্যে সম্পর্ক হচ্ছে I সমান সমান V ভাগের R। তাহলে V সমান সমান কি লেখা যাবে, I ইনটু R। তাহলে এখানে V1 সমান সমান কি লেখা যাবে, V1 সমান সমান লেখা যাবে I1 ইনটু R1। 2 নম্বর বৈশিষ্ট্য, সবগুলো ভোল্টেজ, সব শাখার ভোল্টেজ যোগ করলে মোট ভোল্টেজ পাওয়া যায়। মোট ভোল্টেজ হয়, তার মানে মোট ভোল্টেজ হলো ভিটি, এই শাখার ভোল্টেজটা কত V1, এই শাখার ভোল্টেজটা হচ্ছে V2, আর এই শাখার ভোল্টেজটা হচ্ছে V3। তার মানে সবগুলো শাখার ভোল্টেজ যদি যোগ করি তাহলে কি পাবো, মোট ভোল্টেজ পাবো। 3 নাম্বার, সবগুলো শাখার রোধ, সব শাখার রোধ যোগ করলে মোট রোধ পাওয়া যায়। মোট রোধ পাওয়া যায়, তার মানে মোট রোধের মান কত, 8টি। 8টি ইকুয়াল কি হবে, R1 প্লাস R2 প্লাস R3। এই শাখার রোধ হচ্ছে R1, এই শাখার রোধ হচ্ছে R2 আর এই শাখার রোধ হচ্ছে R3। তাহলে সবগুলো শাখার রোধকে যদি আমি যোগ করে দেই তাহলে মোট রোধ পাবো। এই হচ্ছে বৈশিষ্ট্য সিরিজ সার্কিটের। সিরিজ সার্কিটের এই হচ্ছে বৈশিষ্ট্য। সুবিধা কি, সুবিধা, সুবিধা কি বলো, সিরিজ সার্কিটের সুবিধা কি। 1 নাম্বার, সিরিজ সার্কিটের সুবিধা হচ্ছে কারেন্ট সমান পাওয়া যায়, কারেন্ট সমান পাওয়া যায়। সবগুলো শাখায় একই পরিমাণ কারেন্ট পাওয়া যায়। 2 নাম্বার, একটা সুইচ দ্বারা সবগুলো নিয়ন্ত্রণ করা যায়, একটা মাত্র সুইচ দিয়ে সব লোড নিয়ন্ত্রণ করা যায়।
দেখো আমি যদি এখানে একটা সুইচ লাগাই দিই, এখানে আমি একটা সুইচ লাগাই দিই, সুইচ, তাহলে এই সুইচটা যদি আমি অন করি তাহলে সবগুলো জ্বলবে, যদি আমি এই সুইচটা অফ করে দিই তাহলে সবগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এটা তার সুবিধা যে একটা সুইচ দ্বারা সবগুলো নিয়ন্ত্রণ করা যায়। 3 নাম্বার, আর কি সুবিধা পাওয়া যায়, আরো কি কিছু সুবিধা পাওয়া যায়। এই সার্কিট অনেক সহজ, সার্কিট অনেক সহজ, তাই বোঝা যায় এই সার্কিট সহজ, এবং সার্কিটটা অনেক সহজ এবং মেরামত করা সহজ, মেরামত সহজ। আরো আছে, আর কি ধরনের সহজ, এই সার্কিট অতিরিক্ত গরম হয় না, এই সার্কিট অতিরিক্ত গরম হয় না। এবার আসো অসুবিধা কি কি, অসুবিধা কি, অসুবিধা 1 নাম্বার, একটা লোড পুড়ে গেলে, একটা লোড পুড়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে সম্পূর্ণ সার্কিট অকেজ হয়ে যায়। দেখো এখানে এই একটা সিরিজ সার্কিট, 3টা বাল্ব দিলাম আমি, এইখানে একটা সুইচ দিলাম, তাহলে এক সুইচ দিলে আমার 3টা বাল্বে জ্বলবে, এক সুইচ দিলে 3টা বাল্বে জ্বলবে। এটা একটা সুবিধা ছিল, সবগুলোর মধ্যে কারেন্ট সমান যায়। কিন্তু দেখো আরেকটা ঝামেলা কি, যদি একটা বাল্ব কোনো কারণে নষ্ট হয়ে যায়, যদি একটা বাল্ব কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটা ওপেন হয়ে যাবে, এটা পুড়ে গেল মানে এখান থেকে আর কারেন্ট যাওয়ার কোনো পথ নাই, একটা পুড়ে গেল মানে এখানে আর কারেন্ট যাওয়ার কোনো পথ নাই, পুড়ে যাওয়া মানে এই তারটা পুড়ে যাবে, তখন আর এখান থেকে দিকে আর কারেন্ট যাওয়ার কোনো অপশন নেই। তাহলে একটা বাল্ব বা একটা লোড যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সার্কিটটাই আমার কি হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন 1 নাম্বার অসুবিধা। 2 নাম্বার অসুবিধা কি, ভোল্টেজ ভাগ হয়ে যায়, ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ভাগ হয়, তাই দেখো এখানে যদি আমি 220 ভোল্ট সাপ্লাই দেই, 220 ভোল্ট 3জন মিলে নিবে, এ ধরো নিল 50 ভোল্ট, এ নিল 80 ভোল্ট, এ নিল 70 ভোল্ট, এ নিল 70 দিলাম, এই 70, তাহলে মোট 220 ভোল্ট, এ নিচে 70, ও নিচে 70, 70 70 140, 140 আর ও নিচে 80, তাহলে 220 হইলো। তাহলে এই ভোল্টেজ গুলো ভাগ হয়েছে, তাহলে এ পাইছে 70, ও পাইছে 80, ও পাইছে 70, এরকম ভাগ হয়, মোট ভোল্টেজ গুলো ভাগ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা লোডের আর আগে ভোল্টেজ কম বেশি হয়, সেই জন্য তারা পূর্ণ মাত্রায় জ্বলতে পারে না, এটা একটা অসুবিধা। তাহলে একটা সিরিজ সার্কিট কি জিনিস বুঝতে পারছি, একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি সেটা দেখলাম, সুবিধা কি অসুবিধা কি সেটা দেখছি, এই হচ্ছে বিষয়। স্ক্রিনশট নাও। তাহলে সিরিজ সার্কিট গেছে, তাহলে সিরিজ সার্কিট গেল, সিরিজ সার্কিট শেষ। এবার আসো প্যারালাল সার্কিট।
তাহলে এবার একটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কি হবে? প্যারালাল সার্কিট লোড গুলো যখন লোড গুলো এমন ভাবে যুক্ত হয়, এমন ভাবে যুক্ত হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, তখন তাকে প্যারালাল সার্কিট বলা হয়। তাহলে দেখো আগে সিরিজ সার্কিটটা কেমন ছিল? একটা আরেকটা আরেকটা এমন ভাবে যুক্ত হয়েছে, এটা R1, এটা R2, এটা R3। এর মধ্যে দিয়ে কারেন্ট গেছিল I3, এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I2, এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I1। আর এখানে কারেন্ট ছিল IT, এখানে ভোল্টেজ ছিল VT। আর এর আড়াআড়িতে ভোল্টেজ ছিল V1, এখানে ভোল্টেজ ছিল V2, আর এখানে ভোল্টেজ ছিল V3। তাহলে কারেন্ট চলাচলের একটাই পথ ছিল, কিন্তু এবার কি বলছে যে তারা এমন ভাবে যুক্ত হবে, এমন ভাবে যুক্ত হবে যেন কারেন্ট প্রবাহের জন্য কি থাকে? একাধিক পথ থাকে। কারেন্ট চলাচলের জন্য যেন একাধিক পথ থাকে। দেখো তাহলে এই যে ব্যাটারি দিলাম, ব্যাটারি দিয়ে এটা দিলাম R1, এটা দিলাম R2, এটা দিলাম R3। তাহলে এইখানে ব্যাটারি VT, মোট কারেন্ট এদিক দিয়ে বের হবে, মোট কারেন্ট এদিক দিয়ে আসবে। এখান দিয়ে এসে এই পর্যন্ত মোট কারেন্ট আসলো। মোট কারেন্ট এসে এখন কয়টা রাস্তা পাইছে? একটা, দুইটা, তিনটা রাস্তা পাইছে। তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I1, এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা I2, আর এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I3। তাহলে দেখো মোট কারেন্ট এখানে আসলো IT, এখন যাওয়ার পথ আছে বিকল্প পথ। যদি I2 আর I3 বলে যে আমি কারেন্ট যেতে দেব না, তারপরে কোন দিক দিয়ে যাবে? সে I1 দিয়ে যাবে। যদি এ বলে যে আমি যেতে দেব না, তারপরেও বিকল্প অপশন আছে দুইটা। অর্থাৎ কারেন্ট চলাচলের একাধিক পথ থাকবে। একজন যদি কখনো নষ্ট হয়ে যায় বা মাঝখানি করে বলে যে আমার ভিতর দিয়ে যেতে দেব না, বিকল্প অপশন আছে, তখন এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট, হ্যাঁ। তাহলে এর মধ্যে দিয়ে যদি I1 যায় তাহলে এর ভোল্টেজ কত? V1, এর ভোল্টেজ কত? V2, আর এর ভোল্টেজ কত? V3। তাহলে দেখো তো VT, V3, V2, V1 সবগুলো একই লাইনে যুক্ত। এটার বৈশিষ্ট্য হচ্ছে প্যারালালের। আমরা সিরিজ অধিক করে ফেলছি। প্যারালালের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য 1 নাম্বার, সব শাখার ভোল্টেজ মোট ভোল্টেজের সমান হয়। তার মানে প্রত্যেকটা শাখার ভোল্টেজ মোট ভোল্টেজের সমান। তাহলে মোট ভোল্টেজ কত? VT ইকুয়াল V1 ইকুয়াল V2 ইকুয়াল V3। তিনটা শাখার ভোল্টেজ মোট ভোল্টেজের সমান। 2 নাম্বার, মোট কারেন্ট সবগুলো শাখা কারেন্টের যোগফলের সমান। শাখা কারেন্টের যোগফল। তাহলে দেখো এখানে মোট কারেন্ট কি? IT, IT এসে কয় দিকে গেছে? 3 দিকে।
তাহলে এই তিনজন, দেখো এখান থেকে মোট ধরো যে গাড়ি বের হয়েছে 50টা, 50 কারেন্ট বের হয়েছে, বের হয়ে এখানে এসে তিনটা রাস্তা আছে, তিনটা রাস্তা দিয়ে চলে গেছে। তাহলে এই তিন রাস্তা দিয়ে যতগুলো গেছে সেটাই তো এখান দিয়ে আসছে, সেজন্য সবগুলো শাখার কারেন্টকে যোগ করলে মোট কারেন্ট পাবো। তাহলে আইটি ইকুয়াল কি হবে, I1 প্লাস I2 প্লাস I3, সবগুলো শাখার কারেন্টকে যোগ করলে মোট কারেন্ট পাবো। 3 নাম্বার, মোট রোধের উল্টা মান, মোট রোধের উল্টা মান প্রতিটা রোধের প্রতি শাখা রোধের উল্টা মানের যোগফলের সমান। প্রতি শাখা রোধের উল্টা মানের যোগফলের সমান। তাহলে দেখো মোট রোধের উল্টা মান, মোট রোধটা কত, মোট রোধ হচ্ছে 8টি, তাহলে তার উল্টা মান কি হবে 1/8টি ইকুয়াল প্রত্যেকটা শাখা রোধের উল্টা মান তার যোগফল। তাহলে প্রত্যেকটা শাখা, 1 নম্বর শাখার রোধ হচ্ছে R1, তাহলে তার উল্টা মান কি 1/R1 যোগ 2 নম্বর শাখা 1/R2 যোগ 3 নম্বর শাখা R3, তাহলে তার উল্টা মান 1/R3। তাহলে প্রত্যেকটা শাখার উল্টা মানের, প্রত্যেকটা শাখার উল্টা মানকে যোগ করছি, যোগ করলে কি পাবো, মোট রোধের উল্টা মান পাবো, মোট যে রোধ সেটার উল্টা মান পাবো। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। সুবিধা কি, এই সার্কিটের সুবিধা কি, এই সার্কিটের সুবিধা হচ্ছে এই সার্কিটের সুবিধা হচ্ছে প্রত্যেকটা লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। একটা লোড একটা সুইচ দ্বারা সবগুলো নিয়ন্ত্রণ করি না, এটাকে সুইচ আলাদা দেবো, এটা সুইচ আলাদা, এটা সুইচ আলাদা, তার মানে সবগুলা নিয়ন্ত্রণ সুইচ আলাদা। তারপরে সুবিধা কি, প্রত্যেকটা লোডে সমান পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়, যা প্রয়োগ করব ভোল্টেজ সেই ভোল্টেজগুলো সবগুলো শাখায় পাবো, এটা একটা সুবিধা। 3 নম্বর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, একটা বাতি নষ্ট হয়ে গেলেও অন্য বাতিগুলা ঠিকঠাক জ্বলে। সাপোজ এটা মানে তো এরকম 1 বাল্ব 2 বাল্ব 3 বাল্ব এইখানে আমি সাপ্লাই দিছি, তাহলে সাপোজ এই বাতিটা আমার নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ওই বাতি পুড়ে গেলেও কি এই 2 বাতিতে কোনো সমস্যা আছে, এই 2 বাতি সম্পূর্ণ ঠিক আছে। তার মানে প্যারালাল বর্তনীতে যদি একটা বাতি পুড়েও যায় অন্য বাতিগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে না, অন্য বাতিগুলো ঠিকঠাক জ্বলে, এটার বড় একটা সুবিধা। অসুবিধা তাহলে কি, হ্যাঁ সাকিব বলো। কিছু বললা, প্রশ্ন করছো কিছু সাকিব? নাই বুঝাই, ডিস্টার্ব। তাহলে এর সুবিধা হচ্ছে যে কোনো একটা বাতি বা একটা লোড যদি নষ্ট হয়ে যায় বাদ বাকি লোডগুলো সবগুলো সুন্দরভাবে চলে, প্রত্যেকটা লোডে সমান পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়, যেই পরিমাণ ভোল্টেজ আমরা সাপ্লাই দেই সেই ভোল্টেজটা সবগুলো শাখায় পাওয়া যায়, এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রত্যেকটা লোডকে আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো, যেমন আমাদের বাসা বাড়িতে ফ্যান, বাল্ব, ফ্রিজ বা অন্যান্য যে লোড আছে সবগুলো আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, এগুলো সব প্যারালাল সার্কিট। তাহলে অসুবিধাটা কি, অসুবিধা কি, এটার সুবিধা, এটা সুবিধা তাহলে আমরা দেখলাম, সুবিধা বলছি 2-3টা, 1 2 3টা বলছি। অসুবিধা কি,
অসুবিধা হচ্ছে কি, 1 নম্বর অসুবিধা হচ্ছে এটাতে ভোল্টেজ বাড়ানো যায় না, ভোল্টেজ পরিবর্তন করা যায় না। এটাতে ভোল্টেজ পরিবর্তন করা যায় না। 2 নম্বর কথা কি, এতে তার বেশি লাগে। এটাতে তার বেশি লাগে। এই যে প্রত্যেকটা প্যারালাল কানেকশন আলাদা আলাদা কানেকশন, সেজন্য তার একটু বেশি লাগে, খরচ একটু বেশি হয়। এই তাহলে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কি জিনিস এবং তার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা আমরা দেখলাম। সিরিজ সার্কিট হচ্ছে যখন কারেন্ট চলাচলের একটা মাত্র পথ থাকবে সেটা সিরিজ সার্কিট। প্যারালাল সার্কিট হচ্ছে যখন কারেন্ট চলাচলের একাধিক পথ থাকবে তখন সেটাকে বলা হবে প্যারালাল সার্কিট। তাহলে এখন মিক্স সার্কিটটা কি হবে? মিক্স সার্কিট হচ্ছে সিরিজ এবং প্যারালাল একসাথে যদি মিক্স করে দেয় তখন সেটাকে বলা হয় প্যারালাল মিক্স সার্কিট। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে মিশাই নেই। এখন রচনামূলক প্রশ্ন মাঝে মধ্যে আসে। দেখাও যে সিরিজ সার্কিটে আর টোটাল ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, এইভাবে চলে। এইটা কোশ্চেন। আর প্যারালাল সার্কিটে ওয়ান ভাগের R3 ইকুয়াল 1 ভাগের R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3, এইটা দেখাও। এই দুটা প্রশ্ন। তাহলে আসো আমরা জানি যে সিরিজ সার্কিট কি। সিরিজ সার্কিট হচ্ছে এই একটা সার্কিটকে বলা হয় সিরিজ সার্কিট। এটার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে VT। এই দিক দিয়ে কারেন্ট বের হয় IT, এটা দিয়ে কারেন্ট I1, এটার কারেন্ট I2, এটার কারেন্ট I3। আর এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে V1, এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো সেটা V2, আর এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাবো সেটা V3। তাহলে আমরা এখানে বলতে পারি যে V1 ইকুয়াল কি, ওহমসের সূত্রে শিখে আসছি I সমান সমান V ভাগের R, তাহলে V সমান সমান I ইনটু R। এটা আমরা কতদিন শিখে আসছি। তাহলে V1 সমান সমান কি হবে, I1 R1। V2 সমান কি হবে, I2 R2। V3 সমান কি হবে, I3 R3। আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে বলতে কি, I টোটাল যা হয় I1 ও তাই হয়, I2 তাই হয়, I3 ও তাই হয়, সবগুলো শাখার কারেন্ট সমান থাকে। এবং মোট ভোল্টেজ শাখা ভোল্টেজ গুলোর যোগফলে সমান। ভাইয়া সিরিজ সার্কিটের ভোল্টেজ ভাগ হয় না? হ্যাঁ, ভোল্টেজ ভাগ হয় বলেই তো ভোল্টেজ গুলো যোগ করতেছি। তুমি 5 টাকা পাইছো, তোমার সাথে আরেকজন ক্লাস করতেছে, সে 10 টাকা পাইছে, আমার কাছে টাকাই ছিল 20 টাকা। তাহলে তুমি পাইছো 5, তোমার সাথে যে ক্লাস করতেছে সে পাইছে 10, 15 টাকা, আর আমার কাছে আছে 5 টাকা। এরপরে যারা ক্লাসে আসবে তাদেরকে দিব। তাহলে মোট 20 টাকা কি করে পাবো? সবার সাথে কি করতে হবে, যোগ করে নিতে হবে না? যোগ করে নিতে হবে, জি। হ্যাঁ, এই তো। তাহলে টাকা ভাগ করে দিয়েছি, সেজন্য সবগুলো সবার ভাগগুলো যোগ করলে মোট পাবো। এটা হচ্ছে সিরিজ সার্কিট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো ওহমসের সূত্র অনুসারে ভিটি সমান সমান কি লেখা যাবে? ভি মানে আই ইনটু আর না? জি স্যার।
তাহলে ভিটি যদি হয় তাহলে এটা আইটি, এটা ওকে আরটি। একটু আগে দেখো লিখে আসছি ভি1 সমান সমান কি লিখে আসছি, i1 r1, ভি2 সমান সমান কি i2 r2, ভি3 সমান i3 r3। তাহলে আমাকে বলো প্রত্যেকটা কারেন্ট কি সমান না, আইটি i1 i2 i3 সবগুলা কারেন্টের মান আমি আই ধরলাম, সমস্যা আছে? না স্যার। তাহলে এখানে আইটির জায়গায় আমি আই ইনটু আরটি লিখবো। এইখানে i1 এর মানে আই আমি কমন নিলাম, তাহলে r1 r2 r3। এই দেখো i3 টা কমন নিছি, i3 i2 i1 সবগুলো তো আই। তাহলে দেখো দুই পাশ থেকে আই আর আই কি হয়ে যাবে, কাটাকাটি চলে গেলে থাকে কে, আরটি ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3। এই আরটি টাকে আর ইকুইভ্যালেন্টও বলা হয়, আরটিটাকে আর ইকুইভ্যালেন্ট বলা হয়, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বাংলা হচ্ছে সমতুল্য। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাকে বলা হয় আর ইকিউ। আর আরটি দ্বারা কি বুঝাই দিছি আমরা, টোটাল রেজিস্ট্যান্স, মানে বাংলা হচ্ছে মোট রোধ, আর এটা হচ্ছে সমতুল্য রোধ। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি দেখানো হয়েছে? জি স্যার, প্রমাণিত। দেখানো হলো, প্রমাণিত হলো, বুঝাই দেওয়া হলো। প্রশ্নে যা চাবে তাই বলে দিব। ওকে জি স্যার। ওকে, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বলছে যে দেখা হচ্ছে প্যারালাল সার্কিটে আরটি ইকুয়াল এত এত এত। তাহলে আমরা জানি কি প্যারালাল সার্কিট কেমন, বলো? প্যারালাল সার্কিট দেখতে কেমন হয়? এটা R1, এটা R2, এটা R3। এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I1, এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I2, এর মধ্যে দিয়ে কারেন্ট যায় I3। আর এইখানে মোট কারেন্ট, এইখানে হচ্ছে VP, এর ভোল্টেজ হচ্ছে V1, এর ভোল্টেজ হচ্ছে V2, এর ভোল্টেজ হচ্ছে V3। তাহলে আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি থাকে, সমান থাকে। ভোল্টেজ সমান থাকে। তার মানে ভিটি ইকুয়াল ভি1 ইকুয়াল ভি2 ইকুয়াল ভি3 ইকুয়াল ভি ধরা যায় না? জি স্যার। এবং এবং আরেকটা জিনিস জানি, আইটি ইকুয়াল কি জানি, i1 প্লাস i2 প্লাস i3। মোট কারেন্টটা সবগুলো শাখা কারেন্টের যোগফল। তাহলে ওহমসের সূত্র অনুসারে বলো তো আইটি সমান সমান কি হবে, ভিটি ভাগের আরটি না? ওই যে ফার্স্টের দিন গতদিন কালকে শিখছিলাম আমরা ওহমসের সূত্র, আই সমান সমান ভি ভাগের আর। জি স্যার। তাহলে আই যদি টি হয় তাহলে ভিউ টি আরও টি। ঠিক আছে? জি স্যার। তাহলে i1 সমান সমান কি হবে, v1 ভাগের r1, i2 কি হবে, v2 ভাগের r2, i3 হলো v3 ভাগের r3। এখন বলো তো vt v1 v2 v3 সব একই জিনিস না? জি। তাহলে একটা v আমি বানাই ফেললাম, এখান থেকেও কি একটা v কমন নেওয়া যায় না? তাহলে 1 ভাগের r1, 1 ভাগের r2, 1 ভাগের r3। তাহলে দেখো তো v আর v কাটা যাবে, তাহলে 1 ভাগের rT ইকুয়াল কি হইলো, 1 ভাগের r1 প্লাস 1 ভাগের r2 প্লাস 1 ভাগের r3 দেখানো হলো। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে পরীক্ষায় আসে। 1 মিনিট।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন ক্লাসে আছি, ভালো আছো তুমি? ঠিক আছে, দুঃখিত দুঃখিত দুঃখিত। ক্লাসে 6টা 20-এ, এই 8টার দিকে। 0-0। ডিফারেন্স বললে তো আরো অনেক কিছু হয়। এই 0। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে একটা প্যারালাল সার্কিটের জন্য দেখাও যে 1/8 ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হয়েছে তো নাকি? এইটা না বললে তো এরকম বলতো যে 1/r ইকুইভ্যালেন্ট, একই কথা না? জি স্যার। মানে হচ্ছে যে টোটাল যে কথা ইকুইভ্যালেন্ট সেম কথা। আমাদের মিটিংটা আর 13 মিনিট পরে শেষ হয়ে যাবে। তোমরা দুইজন আল্লাহর বান্দা আছো, অনলাইনে যুক্ত হয়েছো, এটা আমার কপাল ভালো, তাই না? কারণ তোমরা তো ক্লাস করো না, তোমার পাস করার ধারণা করে। স্যার রেগুলার ক্লাস আছে তো সবাই করে, রেগুলার ক্লাসে করে। না, ঠিকই আছে, আমার খুব ভালো ছাত্র, আমি বুঝি। সেজন্য তো বললাম যে তোমার সবাই রেকর্ড ক্লাস করো, তোমরা দুইজন যে আমার ক্লাসে জয়েন করছো, এটা আমার বাপের কপাল ভালো আর কি। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে সিরিজ সার্কিটের প্যারালাল সার্কিট কি বুঝাইছে পারছি, প্রমাণ আসলে পারা যাবে। জি স্যার পারবে। এই অধ্যায় থেকে ম্যাথ আসে ভাই, এই অধ্যায় থেকে ম্যাথ আসবে, ধুমধাম ম্যাথ আসবে, আমরা ম্যাথের দিকে যাই। দেখো তাহলে, দেখো যদি সিরিজ রেজিস্ট্যান্স থাকে, সিরিজের রেজিস্ট্যান্স গুলো কি করতে হয়? একটা জিনিস বুঝো, যে সিরিজে যত রেজিস্ট্যান্স থাকবে সবগুলো কিসে যোগ হবে? দেখো সিরিজে আমি বলে দেই, সিরিজে রোধ গুলা কি হবে? রোধ গুলো খাড়া যোগ হবে। বুঝছো? যেমন দেখো, মোট রেজিস্ট্যান্স R3 ইকুয়াল কত ছিল? R1 প্লাস R2 প্লাস R3 না? তাহলে এটার বানাবো কি বলো? এইখানে ছিল কয়টা? 3টা। 3টা ছিল না? জি। 3টা থেকে বানাবো কয়টা? একটা বানাইতাম। এইটা হলো R3, তারপরে যতগুলো থাকবে একটা বানাবো। কথা বুঝতে পারছি? জি স্যার। আর প্যারালালে কি হবে? উল্টায় উল্টায় যোগ করলে উল্টা মান পাওয়া যায়, এটা একটা কঠিন ঝামেলা না? এই যে উল্টায় উল্টায় যোগ করা করে ঝামেলা না? জি। এটা একটু সাইজ করি আমরা, হ্যাঁ এটা একটু সাইজ করি, এটা একটু সাইজ করব আমরা, একটু সাইজ করি এটা। দেখো ধরো দুই শাখার দুই শাখা দুই শাখার প্যারালাল সার্কিট, তাহলে কয়টা শাখা মোট? 2 শাখা ধরলাম। এইটা হচ্ছে R1 আর এটা কেটা? R2। তাহলে 1/r3 ইকুয়াল কি হবে? 1/r1 প্লাস 1/r2। R2। একটু লসাগু করা যায়? জি লোহা বলা যায়। একটু করে তো লসাগু। R2। তাহলে কি হবে? R2 প্লাস R1 না? R1। তাহলে দেখো এই পাশেও হিজিবিজি হয়ে আছে, ওই পাশেও হিজিবিজি হয়ে আছে, দুইটারে ধরে উল্টাই দাও। এটা যদি উল্টাই দেই তাহলে কি হবে? R2 উপরে উঠে যাবে,
আর ওপাশে কি হবে R1 R2 নিচে R1 প্লাস R2 হবে না? দুইটা যোগ করা আগে পরে যোগ করা নিয়ে কোনো সমস্যা আছে? না। তার মানে প্যারালাল থাকলে কি করব? দুইটা প্যারালাল থাকলে ওই দুইটা উপরে গুণ আর নিচে যোগ, তাই না? উপরে দুটো গুণ করবো, নিচে দুটো যোগ করবো। বেশি থাকলে করা যাবে না, দুটো দুটো করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বেশি থাকলে কি করতে হবে? দেখো তিনটা যদি থাকে 1/8 সমান কি ছিল? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এবার লসাগু করলে কি হবে? R1 R2 R3 না? তাহলে লসাগু করছে R1 এর সাথে R1 চলে গেল, তাহলে থাকে কি R2 R3 না? যোগ এবার কে থাকবে? R1 R3 যোগ R1 R2। তাহলে 8 সমান সমান কি হবে? উপরে তিনটার গুণ, এই যে উল্টাই দিছি, উল্টাই দিলে এবার 8 হবে। তাহলে এটা কি নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে না? তাহলে এবার কি কথা বলা যাবে যে উপরে হচ্ছে তিনটা গুণ আর নিচে তিনটা যোগ? না, এবার কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এবার বলতে হবে উপরে তিনটার গুণ, নিচে দুটো দুটো করে গুণ করে করে যোগ করতে হবে। তাহলে R1 R2 R2 R3 R3 R1। তো এটা কষ্ট না? ওটা বাদ, আমরা দুটো দুটো করে করবো। ঠিক আছে? তাহলে দুইটা যদি থাকে প্যারালালে, তাহলে উপরে দুটো গুণ করবো, নিচে দুটো যোগ করবো। আরো সহজ বুদ্ধি আছে, আসলে দেখো, যদি দুইটাই সমান হয়, যদি দুইটা আর কি হয় সমান হলে, তার মানে R1 ইকুয়াল R2 ইকুয়াল কত? R। তাহলে R টোটাল সমান সমান কত হবে? দেখো R1 এর মান কত? R। R2 এর মান কত? R। R1 এর মানও R, R2 এর মানও কত? তাহলে উপরে দেখো তো দুইটা R গুণ অবস্থায় আছে, নিচে R যোগ R, মানে কত হবে? 2R। তাহলে একটা R আর একটা R কাটা যায়? তাহলে কাটলে কি থাকবে? তাহলে দুইটা R সমান হলে তখন কি করব? দুইটা R যদি সমান হয় কিসে? প্যারালালে। হ্যাঁ, প্যারালালে। তাহলে মোট R কি হবে? যে কোনো একটা অর্ধেক না? তাহলে বুঝো, দেখো এইরকম কি আছে বলো? একটা আছে 10 ওহম, তার সাথে আরেকটা এরকম প্যারালালে 10 ওহম। তার মানে মোট রেজিস্ট্যান্স কত হবে? 5 ওহম। তার মানে R ইকুয়াল কোনো কথা ছাড়া 10/2 মানে 5 দিব। ঠিক আছে? এখন কেউ যদি এরকম করে যে R ইকুয়াল উপরে 10 গুণন 10 নিচে 10 যোগ 10, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 10 আর 10 গুণ করলে হয় 100, এটা হয় 20, তার মানে ওই 5। তার মানে এই যে ঘুরে 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 5 বের করবে, আমরা সরাসরি 5 বের করব। ক্লিয়ার? জি স্যার। এখন আসো, যদি n সংখ্যক আর প্যারালালে থাকলে একই মানের, হ্যাঁ, একই মানের n সংখ্যক আর কিসে আছে? n সংখ্যক আর প্যারালালে থাকলে তাহলে তখন আর টোটাল কত হবে? দেখো দুইটা ছিল, দুইটা থাকলে তখন কি হয়েছে? আর ভাগে 2 হয়েছে না? দুইটা রেজিস্ট্যান্স একই মানের প্যারালালে ছিল, তখন রেজিস্ট্যান্সের মান কত হয়েছে? আর ভাগে 2। এখন যদি তিনটা একসাথে থাকে প্যারালালে, বলো তিনটা আছে, একটা 30, আর একটা 30, আর একটা 30, তাহলে তিনটা 30 একসাথে প্যারালাল আছে, তাহলে টোটাল আর কত হবে? তাহলে যে কোনো একটাকে তখন 3 দ্বারা ভাগ করে দিব।
বুঝছো? কি করছো? তাহলে যদি স্যার নতুন নামগুলো যদি সেট করতে হবে। হ্যাঁ একই মানের বলছি না, শর্ত কি? আচ্ছা স্যার বুঝছি। একই মানের, একই মানের তিনটা আছে প্যারালাল, তাহলে একটাকে তিন দ্বারা ভাগ করে দিব। তাহলে একই মানের n সংখ্যক আর যদি প্যারালাল থাকে তাহলে কি হবে, r ভাগের n হবে না? জি স্যার। আলাদা হলে আলাদা হলে তো হবে না, আলাদা হলে তখন কি করতে হবে, ওই হিসাব করতে হবে, ঠিক আছে? 13 প্লাস এরকম হিসাব করতে হবে। হ্যাঁ তখন ওই দ্রুত ওই হিসাব করবো আমরা, ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা এখন অঙ্ক করা সহজ হয়ে যাবে, কথা বুঝছি? জি স্যার। ওকে আমরা আগাই, তাহলে অঙ্ক করি। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমার সোজা কথা, বাংলা কথা, বাংলা কথা হচ্ছে কি, বাংলা কথা হচ্ছে সিরিজে কি হবে, সিরিজে আর টোটাল ইকুয়াল সবগুলা যোগ হবে, আর প্যারালালে কি হবে, ভাগ হয়ে যাবে। প্যারালালে আর টোটাল ইকুয়াল উপরে দুইটা রেজিস্ট্যান্সের গুণ, নিচে দুইটা রেজিস্ট্যান্সের যোগ, ঠিক আছে? জি স্যার। এখন আসো, কোন আর, কোন আর এর দুই মাথা একটা বিন্দু হলে, একটা বিন্দু হলে তাকে শর্ট বলা হয়, কি বলা হবে? শর্ট। শর্ট বলে। ওই আর এর হিসাব করতে হয় না, হিসাব করতে হয় না। দেখো স্যার বুঝলাম না। বুঝো নাই, বুঝবা বুঝবা, দাঁড়াও অপেক্ষা করো একটু, হ্যাঁ? এইখানে আমি 10 ওহম দিছি, ঠিক আছে? তার সাথে আরেকটা 5 ওহম দিলাম, দিয়ে এইদিকে আসো, এইদিকে দিছি 7 ওহম, এই 7 ওহমের সাথে আরেকটা এখানে দিছি 7 ওহম। তাহলে তোমাকে বলছি আমি যে 8 টোটাল ইকুয়াল কত, কত হবে 8 টোটাল, বলো দেখি। এই 10 আর 5 কিসে আছে, সিরিজে, তার মানে এই দুইজন মিলে কত হবে 15। এই 7 আর 7 কিসে আছে, প্যারালালে কত হবে 7 ভাগ 2, 3/5। 7 ভাগ 2, এই বুঝো দুটোর সমান মান, তাহলে অর্ধেক ভাগে ভাগ হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে ওইটার থেকে আমরা সার্কিট আঁকাইতে পারবো, কি এর সার্কিট আঁকাবো, এই যে 10 আর 5 মিলে হয়েছে 15, আর এরা দুইজন মিলে হয়েছে 3.5, তাই তো? জি। তাহলে পরে আমরা আর টোটাল বলবো কত, 15 যোগ 3. তাহলে 18.5। এখন এইখানে যদি আমি 37 ভোল্ট সাপ্লাই দেই, তাহলে তোমাকে বললাম মোট কারেন্ট কত, তাহলে মোট কারেন্ট তাহলে আই কি না, আইটি মানে কি ভিটি ভাগে আরটি, তাহলে ভিটি কত 37, আরটি কত, মানে ভিডিও কাটে যাচ্ছে। ভিডিও শেষ হয়ে গেছে ভাইয়া। কিসের ভিডিও শেষ হইলো? ভাই মিট কাটে যাচ্ছে। আচ্ছা মিট কেটে যাচ্ছে, মিট আবার দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ভাইয়া।
হইছে কাজ হবে? তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট হবে বলো? 2 অ্যাম্পিয়ার হবে না? জি আচ্ছা, এখন দেখো ওই সার্কিটটাই থাকলো, এখানে 5, তাহলে বলো এখানে সিরিজও আছে প্যারালালও আছে, তাই না? জি স্যার। এইটাকে বলা হয় মিক্স সার্কিট। এইটাকে বলা হয় কি সার্কিট? মিক্স সার্কিট। মিক্স সার্কিট। ঠিক আছে, ওকে। তাহলে এখানে 37 ভোল্ট ঠিকই থাকলো, এখানে 7 আর এখানে 7ও ঠিকই থাকলো, কিন্তু এখন আমি কি করছি, এই জায়গা থেকে এই জায়গাটা টান দিয়ে দিছি। তাহলে ওই জায়গা থেকে এই জায়গায় কি করে দিছি, একটা টান দিয়ে দিছি। সার্কিট। এখন দেখো কি হবে, তাহলে বলো কারেন্ট দেখো এখান থেকে বের হবে না? জি স্যার। এটাই তো এই পর্যন্ত যাবে নাকি? জি এখানে এসে কয়টা পথ পাইছে? দুইটা। এই পথে গেলে বাধা আছে না? জি স্যার। এই পথে গেলেও কি বাধা আছে না? আছে স্যার। কিন্তু কারেন্টের মেইন টার্গেট কি, যে প্লাস থেকে বের হইছে, এখন এই জায়গায় এসে কি করবে, সে ফেরত আসতে হবে না? জি স্যার। মানে কারেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে ও প্লাস পথে যে বের হইছে, মানে এই যে বাড়ির এক দরজা দিয়ে বের হইছে আরেক দরজায় এসে প্রবেশ করবে, এইটা ওর টার্গেট। এখন মাঝখানেও নানান কিছু পাড়ি দিয়ে আসতে হয়, কাদা পাহাড় ভাঙ্গাচুরা রাস্তা অনেক কিছু পাড়ি দিয়ে আসতে হয়, কিন্তু এখন দেখো তো এই জায়গায় আসার পরে এদিক দিয়ে আসতে গেলেও বাধা, এদিক দিয়ে আসতে গেলেও কি আছে, বাবা আছে। কিন্তু দেখো তো এই লাল রাস্তাটা দিয়ে কি কোনো বাধা আছে? লাল রাস্তায় কোনো বাধা আছে? হ্যাঁ, না বাধা নাই। একদম। তাহলে লাল কার্পেট দিয়ে ওই যে অতিথিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য লাল কার্পেট বিছাই দেয় না, ওরকম লাল গালিচা বিছাই দিছে না? জি। তার মানে এখন সে এই রাস্তা দিয়ে আসবে নাকি সাতের ভিতর দিয়ে যাবে? স্যার ও কি এখন লাল এটা দিয়ে চলে আসবে? অবশ্যই লালটা দিয়ে চলে আসবে না? স্যার। ওই তো, তাহলে আমাকে বলো এই তারটা এখানে যে কথা, এই তারটার নাম ধরো যে এটা এ তার, কি তার? এ। স্যার। তাহলে এই তারটা কোথায় কোথায় গেছে বলো তো? এখানেও এ না? জি স্যার। এটাও এ না? জি স্যার। এবার এটাও এ, এটাও এ, তাই না? জি স্যার। মানে তোমার বাসাতে তোমার এই যে ধরো যে এই যে আমার যে মাইক্রোফোনের তারটা, মাইক্রোফোনের এই গোড়ায় তার কাটে দিলেও তো এটাই নষ্ট হবে, অথবা ওই যে ল্যাপটপের মাথায় যে লাগাই দিছে ওইখানে কাটে দিলেও তো এটাই নষ্ট হবে নাকি? জি স্যার। তার মানে একটা তার পৃথিবীর যেখানেই থাকুক সেটা সেম তার, একই বিন্দু। কথা বুঝছো? তাহলে এই যে একটা বিন্দু বুঝছো, একটা বিন্দু কি? বলছি স্যার। এইবার আসো বুঝো, তাহলে কোন আর এর দুই মাথা যদি কি হয় একটা বিন্দু হয় বলে, তখন তাকে কি বলা হবে, শর্ট। ওই আর এর হিসাব করতে
হবে না, কেন হবে না? কারণ তার মধ্যে প্রবাহিত হয় না। তার মধ্যে কারেন্ট প্রবাহ হয় না। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে দেখো এই 7-এর 2 মাথা কি অবস্থা? একই বিন্দু, তাহলে এটাও বাদ। এই 7-এর 2 মাথা একই বিন্দু, এটাও কি বাদ। বাদ হয়ে যাবে। তাহলে বাদ যদি থাকে তাহলে এবার 8 টোটাল সমান সমান কি হবে? শুধু ওইদিকে 10 আর এটা কেটা 15। 5, তাহলে 15 না? জি স্যার। তাহলে এবার আইটি কত হবে বলো তো? 37 ভাগ 15। 15, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে না? জি স্যার। এত অ্যাম্পিয়ার। কথা কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে কোন একটা সার্কিটের রেজিস্ট্যান্স বের করা আমরা শিখে ফেললাম। কি করে রেজিস্ট্যান্স বের করব? সিরিজ প্যারালাল হিসাব করে। যদি সিরিজে থাকে তাহলে খাড়া যোগ, প্যারালাল থাকলে দুটো দুটো করে হিসাব করব। দুইটা উপরে গুণ করব, নিচে দুইটা যোগ করব। ঠিক আছে? জি স্যার। এখন আসলে তোমাদের বইয়ের অঙ্ক করি আমরা। তোমাদের সালের প্রশ্ন আসছে, পরীক্ষায় আসছে, এরকম অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা স্যার। মিশাই দেবো। তাহলে এই কথাটা বুঝছো তো নাকি? কোনো আরেক 2 মাথা একই বিন্দু হলে সেটা শর্ট। বুঝছি। ওকে, মিশাই দিলাম। হ্যাঁ, জি। তাহলে এখন তোমাদের বই থেকে অঙ্ক করব। তোমাদের মিড টার্ম পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। হ্যাঁ, তোমাদের একটা এরকম অঙ্ক অঙ্ক করতে দিবে, একটা বোবা হাবা একটা অঙ্ক করতে দিবে, সহজ সরল, বলবে যে এটা অঙ্ক করে দাও। মোট রেজিস্ট্যান্স বের করো। এই যেমন ধরো যে এটা বাঁকা শিব, এইখানে বলছে 5, এইখানে বলছে 10, এইখানে বলছে 12, এইখানে 6, এইখানে 150 ভোল্ট। বলছে মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট বের করো। মোট রেজিস্ট্যান্স ও মোট কারেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে 60, এটা হচ্ছে 40। তাহলে আমাকে বলো তো, কি 60 আর 40 কিসে আছে? প্যারালালে। তার সাথে 6 কিসে আছে? সিরিজে। দেখো, এখন যদি আমি এই জায়গায় একটা টান দিয়ে দেই, সাপোর্ট আমাদের জায়গায় শর্ট সার্কিট। তাহলে 40ও বাদ, এই 60ও বাদ হয়ে যাবে। এটাই তোমাদের পরীক্ষায় দিছে, বুঝছো? আমি শয়তানি করে দিছে আর কি। তাহলে তোমরা শুরুতেই কি বলবো বলো? এই যে 60 আর 40 কি 60 ও 40 শর্ট না? জি স্যার। শর্ট, তাহলে এটা বাদ, ওদের বাদ। এদের যদি বাদ হয় তাহলে দেখো 6, 12 আর 10 কিসে আছে? 10 আর 12 প্যারালালে। 10 আর 12 প্যারালাল, 6 কিসে আছে দেখো তো? 6ও প্যারালাল না? দেখো তো, এই যে এটা, এই দেখো 2 মাথা এক জায়গা আর বাকি যে 2 মাথা এক জায়গা না? জি। এই 6 এর সাথে এই 12 প্যারালালেই আছে। এই দেখো এগুলো সব বাদ হয়ে গেল না? কিভাবে? দেখো বুঝো, এই যে দেখো 5 থাকলো নাকি? জি। এই 10, 12। আচ্ছা আমাকে বলো, এই 6 কে আমি এইখানে না লাগে আমি 6 কে কি আমি এইখানে লাগাই দিতে পারি? দেখো তো 6 এর এক মাথা কি 12 এর সাথে, আর 6 এর আরেক মাথা কার সাথে? দেখো 6 এর কয়টা মাথা? একটা এই পাশের মাথা, একটা এই পাশের মাথা না? যে। তাহলে এই তারটা যে কথা, এই গোটা তারটাই তো সেম কথা নাকি? জি। এখন দেখো এই মাথাটা যে কথা, এই পাশ দিয়ে আসছে, এসে এই যে শর্ট হইছে, শর্ট হয়ে একে এই পর্যন্ত, এটা পুরোটা একটাই তার না? একটাই তার। হ্যাঁ। হ্যাঁ, জি। তাহলে একটাই যদি তার হয় তাহলে আমি পেঁচায় গুছায় যেমনি খুশি তেমনি সংযোগ করে দিতে পারবো না? তাই তো?
জি তাহলে দেখো এই যে 6 এর একটা মাথা, এটা মাথা ধরলাম আমি এ, আর এটা মাথা ধরলাম এ ড্যাশ। তাহলে এটা কার সাথে লাগবে? 12 এর সাথে, তাই তো? আর এ ড্যাশটা কার সাথে? 12 এর নিচের মাথার সাথে না, হ্যাঁ তাই তো? জি তার মানে আলটিমেটলি ওরা কিসে আছে? দেখো তোমাদেরকে একটা টোটকা দেই, একটা টিপস দেই, হ্যাঁ টিপস দেই। আর এর দুই মাথা, দুই মাথাগুলো কমন দুই বিন্দুতে থাকলে, কমন দুইটা বিন্দুতে থাকলে তারা প্যারালাল। বুঝতে পারছি? জি স্যার সে যেমনে থাকে থাকুক, দেখো এখানে পেঁচায় গুছায় যেমনে থাকে থাকুক, দুইটা মাথা যদি এক জায়গায় হয় তার মানে সে দুটো অবশ্যই কি? প্যারালাল। ঠিক আছে? তাহলে দেখো 6 এর এই যে এই 6 এর এক মাথা, 12 এর এক মাথা এক জায়গায় না, জি স্যার এই 12 আর ওই 6 এর আর এক মাথা কিসে আছে? আবার আরেক জায়গায় আছে না? তার মানে দুই মাথাগুলো কি কমন দুইটা বিন্দুতে থাকলো না? এই দেখো তো প্যারালাল মানে কি? দুই মাথাগুলো কমন কয়টা বিন্দুতে? এই একটা কমন বিন্দু, আর আরেকটা কমন 2 না? জি স্যার তাহলে যতগুলো আর আছে তাহলে দুইটা মাথা কমন একটা বিন্দুতে আছে। এরপরে আসো, আর টোটাল বের করলে কি করতে হয়? বের করলে একটা রেখে, একটা আর রেখে বাকিগুলো ওপেন করে দিতে হয়, বাকিগুলো ওপেন। তাহলে দেখো এইটা আর এটা আছে, এটা ধরো কত ধরলাম? 7, আর এটাও কত? 7। তাহলে যে কোনো একটা আর রাখবো, আর বাকিটা কি করে দিব? ওপেন করে দেবো তাহলে এই যে এটা বাদ দিয়ে দিছি, তাহলে উপরেরটা রাখছি আর নিচেরটা কি করে ফেলছি? বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিছি। তুমি চাইলে নিচেরটা রাখবো, উপরেরটা বাতিল করে দিবা, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার তাহলে আমাকে বলো 6, 12 আর 10 কিসে আছে? তাহলে এখন কি তিনটা একসাথে আমরা হিসাব করবো না দুটো দুটো একসাথে হিসাব করবো? দুটো 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 হিসাব করবো, তাহলে আমাদের জন্য সহজ হবে, হ্যাঁ। তাহলে 6 ও 12 কিসে আছে? প্যারালাল। তাই কি হবে? আর ইকুইভ্যালেন্ট 6 গুণন 12 নিচে কত? দেখো হিসাব করে দেখো 4 হবে। 6 গুণ 12 নিচে হচ্ছে 18, 4 হয়, ঠিক আছে? জি স্যার তাহলে বলো 6 আর 12 যদি প্যারালাল করি তাহলে থাকবে কোনটা? এই 10 তো থাকবে, কিন্তু ওই 12 আর 6 দুইজন মিলে কয়টা রাখতে হবে? কোনটা রাখবো বলো? 4 রাখবো। কার জায়গায় রাখবো? 12টার জায়গায় রাখবো নাকি 6 এর জায়গায় রাখবো? দুটো দুটো মিলে 4, তাই না? তাহলে এবার আমাকে বলো 10 আর 4 কিসে আছে? এইদিকে আসলাম, হ্যাঁ। 10 ও 4 প্যারালাল। তাহলে আর ইকুইভ্যালেন্ট এবার কত হবে? উপরে 10 গুণন 4, নিচে কত? কত হয়? টু 2.857। তাই হয়? হয়। তাই হয় তাহলে এবার আমাকে বলো, তাহলে এই দুটো মিলতে একটা হয়েছে নাকি? দুটো মিলে একটা হয়ে যায়। তাহলে এবার আর টোটাল কত হবে? যোগ করে দিই এটার সাথে আচ্ছা এর সাথে যোগ হয়ে যাবে না? যোগ করে দিই কারণ এই যে দুইটা এদিকে 5 ছিল, আর ওরা দুইজন মিলে হয়েছে 2.857, তাই তো? জি কারণ এরা দুজন তো সিরিজ, তাহলে যোগ করলে কত হবে? 7.857 ওহম। তাহলে এটা একটা উত্তর না? জি স্যার জি এখন মোট কারেন্ট কত? আর সমান বি বাই আর তাহলে ভোল্টেজ কত? 150 ভাগ 7.857।
19.09 19.09 এত অ্যাম্পিয়ার না? জি এই হচ্ছে অ্যান্সার। কথা বুঝছো? জি স্যার এইগুলো অঙ্ক কিছু ভালো লাগে না। দেখো আমি তোমাদের বলি, তোমরা যখন একটু বড় হবা, বয়স হবে, তখন তোমরা সরাসরি এরকম 8টি লিখবা। 8টি কি দেখো, 6 6 প্যারালাল মানে এরকম সমান্তরাল। সমান্তরাল মানে রেল লাইন না? জি 6 প্যারালাল 12, প্যারালাল কত? 10। 10 তার সাথে সিরিজ কেটা? 5 5। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করা যায়। এটা একবারে ক্যালকুলেটরে হিসাব করা যায়, ঠিক আছে? এটা একবারে ক্যালকুলেটরে হিসাব করা যায় এইভাবে। 6 ইনভার্স যোগ 12 ইনভার্স যোগ 10 ইনভার্স, একটা ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স প্লাস 5। একবারে ক্যালকুলেটর চাপ দিলে 7.857 ওহম আসবে। তাহলে এটা আগে ফুল পাবো হ্যাঁ, এভাবে করলে ফুল পাবো সংক্ষেপে করলে অবশ্যই ফুল মার্ক পাবা। এটা তোমাদের জন্য রিস্ক হবে, তোমরা যেহেতু এখন ছোট, তোমাদের বুঝতে হয়তো অনেক সময় কষ্ট হবে। তোমরা ঠিকই যখন আবার এক সেমিস্টার পরে যখন ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা অথবা জবের জন্য প্রিপারেশন নিবা, তখন আমি আবার তোমাদেরকে এটাই ওইভাবে শেখাবো যে তোমরা একদম কাটিং টু ফিটিং দাও, এক লাইনে অঙ্ক হবে। এত নাটক করার কোনো সময় নেই। এটা সার্কিট ডাকাইছি, ওটা থেকে ডাকাইছি, ওটা থেকে ডাকাইছি, ওটা থেকে আবার ডাকাইছি, তারপরে দেখেছি, এত নাটক করার সময় নেই। বুঝছো? জি স্যার তোমাদের এখন একটু বয়স কম, তাই তোমাদেরকে একটু বড় বড় করে করাইলাম। আবার তোমাদের পলিটেকনিকের আবার অনেক টিচার আছে, বলবে কি, ও 10 মার্ক তোমার আমি এক লাইনে দিব, মনে হচ্ছে যে মার্ক তার বাবার সম্পত্তি। আমাদের স্যার বলছে যে মানে ভাঙে ভাঙে দেখানোর জন্য। ভাঙে ভাঙে দেখানোর জন্য, বাট বাধ্যতামূলক না কিন্তু। জি স্যার কারণ যদি স্যার যদি মনে করে স্যারের বাপের সম্পত্তি মার্ক সে দিবে না, সেই জন্য তোমাদেরকে একটু বড় করে শিখাইলাম। বুঝছো? পরীক্ষা আগাতে হবে ড্রয়িং আগাতে হবে যেগুলো সিরিজ একটার পর একটা, আরেকটার পর একটা। জি এগুলো কোনো ভালো শিক্ষিত টিচার, ভালো যারা জানে, যারা বুঝে, তারা জীবনে কোনোদিন এগুলো নিয়ে মার্ক কাটবে না। এখন ওই যে বললাম, কোন স্যার যদি মনে করে যে সম্পত্তি তার বাপের সম্পদ, সে এরকম করে না করলে সে মার্ক দিবে না, সেটা আলাদা হিসেব, তাই তো? বুঝতে পারছি ওটাকে বলে ঘাউরানি। কথা বুঝছো? জি ওকে, তাহলে আরেকটা অঙ্ক করি নাকি? জি স্যার ওকে, আসো, এবার আসো, এবার অঙ্ক করি। তাহলে প্যারালাল চিহ্ন কি করে, দুই মাথা যদি একসাথে থাকে কমন, দুইটা বিন্দুতে থাকলে সেটাই প্যারালাল। দেখো, এটা বাঁকা শিব, এটা বাঁকা শিবতে 2 এ আসছে, 5 এ আসছে, 6 এ আসছে, 11 এ আসছে। বিপিডিবি 4 এ আসছে। এলজি আরডি 12 তে আসছে। এনটিআরসি 15 তে আসছে। তার মানে কতগুলো জায়গায় আসছে বল? বিপিডিবি মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, সরকারি চাকরি, 10ম গ্রেড। এলজিআরডি 2012 তে আসছে। এনটিআরসি মানে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় না, জি ওইগুলোতে আসছে। বলছে কি, এখানে 3, এখানে 14, এখানে 30। তোমাদেরকে আমি কারেন্ট ভাগ হয়ে যায় সেটা সূত্র শিখাইছি এখনো? এখনো শিখাইনি? ছিলাম নাই না, এখনো শিখাইনি। আসো, এটা 10, এটা 15। বলছে যে 14 ওহমের কারেন্ট আর ভোল্টেজ বের করো।
14 ওহমের কারেন্ট ও ভোল্টেজ বের করো। তাহলে কার কারেন্ট আর ভোল্টেজ বের করতে বলছে? 14 ওহমের কারেন্ট এবং ভোল্টেজ। এই যে 14 এইটা, তাই না? এতক্ষণ আমরা বের করছি কার মোট না? তাহলে দেখো তো, এই যে এইখানে কি কারেন্ট যাবে? আই টোটাল না? আই টোটাল। এই আই টোটালটা এসে কয়টা ভাগে ভাগ হবে? এখানে ভাগ হবে দুইটা। দুইটা। তাহলে আমার লাগবে হচ্ছে এই আই 14টা লাগবে, তাই না? তাহলে কেমনে বের করবো? হ্যাঁ, হ্যাঁ, আসি আসি আসি, এত ব্যস্ত হয়ে না, দাঁড়াও। ঠিক আছে, তাহলে আগে আমরা আইটিটা বের করি। আইটি বের করবো না? তাহলে আইটি বের করতে গেলে কি লাগবে আগে শুরুতে? এই আর আর আইটি বের করতে গেলে ভি টোটাল জানি, আর টোটাল লাগবে, তাই না? জি স্যার। তাহলে আর টোটাল হিসাব করতে গেলে দেখো তো কেনা কেনা আর কি অবস্থায়, কার সাথে কি আছে? 10 সমান 15 ওহম প্যারালাল আছে। 10 আর 15 প্যারালাল না? জি স্যার। 10 ও 15 কিসে আছে? প্যারালাল। প্যারালাল। তাহলে থাকলে কি হবে? উপরে 10 গুণ 15, নিচে কি 10 যোগ 15। কত হয়? 6 হয়। গুড। এখন আমাকে বলো তো 6 আর 14 কিসে আছে? সিরিজ না? জি স্যার। তাহলে কি হবে? 6 যোগ 14 মানে কত? 20। 20 তো নাকি? জি। তাহলে এখন একটু হিসাব করো, সার্কিটটা একটু আঁকাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে 3, এদিকে 30, আর ওই যে ওদিকে 6 আর হাবিজাবি মিলে কত হয়েছে জানো? 20, হয়ে গেছে। তাই না? জি স্যার। এটাই তো। তাহলে এবার আমাকে বলো আর টোটাল সমান সমান এবার কি হবে? এই যে 20 আর 30 কিসে আছে? প্যারালাল। তাহলে 20 আর 30 প্যারালাল মানে 20 গুণন 30, নিচে 20 যোগ 30 লেখা যাবে? জি স্যার। তার সাথে এই 3 কিসে আছে? অবস্থায় আছে। সিরিজ না? জি স্যার। এই যে এটা দুটো মিলে একটা হবে, তার সাথে ওটা কিসে থাকবে? সেদিকে থাকবে। সিরিজে থাকবে। তাহলে এটা একটু চাপ দাও তো, কত হয়? 12 যোগ 3 15। তাহলে এটা হয় 12 যোগ 3 মানে 15 ওহম, তাই না? জি স্যার। তাহলে এবার আইটি বের করো। আইটি আইটি কত হবে? 150 ভাগ 15 মানে 10 অ্যাম্পিয়ার না? তাই তো? জি স্যার। তাহলে দেখো তো এর ভোল্টেজটা কত? V3। V3টা কত হবে দেখো তো? V3 কত হবে বলো? V3 মানে I টোটাল গুণন 3 ওহম না? জি। ভোল্টেজ মানে কি? তার কারেন্ট গুণন রেজিস্ট্যান্স না? হ্যাঁ। এই যে ওহমসের সূত্র V সমান সমান কি বলে? I ইনটু R না? আই ইনটু আর। তাহলে এর ভোল্টেজ কত হবে? এর কারেন্ট হলো IT আর এর রেজিস্ট্যান্স কত? 3। তাহলে কারেন্ট হচ্ছে 10 আর রেজিস্ট্যান্স 3, তাহলে কত হবে? 30 ভোল্ট না? জি। জি স্যার। তাহলে দেখো মোট ভোল্টেজ কত ছিল? 150, তাই তো? জি স্যার। তার মধ্যে 30 কে রাখাইলো, 3 এ হয়ে যাবে। 3 এ 30 খায় ফেলছে, তার মানে ওদেরকে কত দিবে? ওদেরকে দিবে 120। এই যে এখানকারটা বলি, এইখানে বলি V30টা বলি, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, V30 ওহম বলি। তাহলে অতএব V30 ওহম ইকুয়াল 150 বিয়োগ 30 না? হ্যাঁ। 120 ভোল্ট না? 120 ভোল্ট। তার মানে এই যে 150 ছিল মোট, তার মধ্যে এই বেটাই খাইছে 30, খাইয়াদের এদেরকে সবাইকে দিছে কত? V30 মানে 120 ভোল্ট নাকি? হুম। তাহলে বলো তো V30 যদি 120 ভোল্ট হয় তাহলে এর মধ্যে কারেন্ট কেটা যায়? I30 না? হ্যাঁ? বিজি হয়ে যাচ্ছে। দেখো 14 এর মধ্যে যে কারেন্ট কত? I14 দিছি নাকি? আর কিন্তু হ্যাঁ। তাহলে এর ভিতরে যে কারেন্ট যাবে এটার নাম কি দিবা? I3 দিলাম নাকি দিবা IX দিলাম? হ্যাঁ, তাহলে IX কত হবে সেটা বলো।
আই মানে কি তার ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স না? জি স্যার এই ওহমসের সূত্র আই মানে কি বিভাগের আর। তাহলে এটার কারেন্ট বের করব, তাহলে এর ভোল্টেজ কত বের হয়েছে? 120 আর ওর রেজিস্ট্যান্স কত ভাই? রেজিস্ট্যান্স 30 30। তাহলে 120 কে 30 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 অ্যাম্পিয়ার। তাহলে আমার দেখো এই যে বুদ্ধিটা খাইছে, দেখো মোট কারেন্ট কত? 10 না? 10 এদিক দিয়ে কত গেছে? এদিক থেকে 4 4। তাহলে ওই 14 কত পাবে? ওইভাবে তাহলে এবার আসো, অতএব আই 14 ইকুয়াল কেনা আই টোটাল বিয়োগ আই এক্স না? জি জি স্যার ওই যে একটু চিকন বুদ্ধি খাটাইছি আমরা, হ্যাঁ মানে মোট কারেন্ট জানি এদিকে ভাগ তো দুইজনে বসাইছে নাকি? জি তাহলে ওর ভাগটা যদি বাদ দিতে পারি তাহলে বাদ বাকিটা ওরটা পাবো না? জি স্যার তাহলে কত হয় বলো? মোট হলো 10 আর ও নিয়ে গেছে কত? 4। তাহলে হয় কত? 6 তাহলে একটা অ্যানসার বাড়াইছে, একটা অ্যানসার বার হয়ে গেছে। এবার ভোল্টেজ বলো, ভোল্টেজ 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 V14 বলো, V14 ওহম। তাহলে ভোল্টেজ মানে কি তার কারেন্ট গুণন রেজিস্ট্যান্স না? তাহলে ওর কারেন্ট কত? 6 আর রেজিস্ট্যান্স কত? 14 6 গুণন 14 দেখো কত হয়? 84 84 ভোল্ট। তাহলে এটা একটা উত্তর না? জি এই কথা বুঝছো? জি স্যার এই শেষ, হ্যাঁ? জি স্যার তাহলে এখন তোমরা তোমাদের বই থেকে আরো 2-3টা ম্যাথ দেখবা, কয়েকটা ম্যাথ দেখবা, সহজ সহজ ম্যাথ আছে। হ্যাঁ ভোল্টেজ ড্রপ নিয়ে স্যার অঙ্ক আছে যেখানে বই দেখবে ভোল্টেজ ড্রপ তো বের করলাম, 14 ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ বের করতে গেলে তার ভোল্টেজ মানে কি তার রেজিস্ট্যান্স গুণন কারেন্ট, বুঝছি স্যার এটাই ভোল্টেজ ড্রপ না? এই যে 14 ভোল্টেজ ড্রপ, এই যে এখানে 3 এর ভোল্টেজ ড্রপ কত বলো তো? তোমার বলো 3 এর ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ হোক আর ভোল্টেজ হোক, কি হয় হোক, ভোল্টেজ মানে কি আই গুণন আর না? এগুলো আর তাহলে যার ভোল্টেজ ড্রপ বের করতে গেলে তার কারেন্ট আর তার রেজিস্ট্যান্স গুণ মারি দিবা, কাজ শেষ। আচ্ছা স্যার বুঝছি আমরা সামনের দিন আরো একটা সুন্দর মতো শিখবো, আরো ভালো মতো শিখবো। আজকে তো অনেক কিছু করে শিখছি না? জি জি স্যার সামনের দিন আমরা সরাসরি কারেন্ট ডিভাইডার রুল শিখবো। এই জায়গায় একবারে যে আই 14 বের করা শিখবো। আই 14 মানে মোট কারেন্ট, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স ভাগ বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ নিজের রেজিস্ট্যান্স, এরকম। মোট কারেন্ট কত বের হয়েছে? 10 না? 10 জি স্যার এই দেখো এই কারেন্টটা ভাগ বসাইছে কে? 30 এ ভাগ বসাইছে আর 14 ভাগ বসাইছে, তাই না? তাহলে বিপরীত শাখা হচ্ছে 30, নিচে 30 যোগ নিজের শাখা, নিজের শাখা হলো 14। কিন্তু এই 14 একাই কি কারেন্টটা দিছে নাকি এসে আবার 15 আর 10 কেও দিছে? 15 পাইছে 15 আর 10 পাইছে 15 আর 10 মিলে কত হয়? 6 না? 6। এইটা তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা, 10 গুণন 30, 30 যোগ 14 যোগ 6 চাপ দিয়ে দেখবা যে 6 অ্যাম্পিয়ার আসবে। একবারে 14 এর কারেন্ট বের হয়ে যাবে। কি ভাইয়া কথা বুঝছো? জি স্যার তো ওই কারেন্ট ডিভাইডার রুল পরের দিন আমরা শিখবো নি, হ্যাঁ? শিখে আরো 2-3টা ম্যাথ করাই দেবো। তোমরা একটু সহজ সরল ম্যাথ গুলো দেখতে পারবে। তোমরা শুধু বের করবা কি মোট রেজিস্ট্যান্স আর মোট কারেন্ট, আচ্ছা স্যার ঠিক আছে? তাহলে তোমাদের শেষ পঞ্চম অধ্যায় শেষ। পঞ্চম অধ্যায়ে আর কিছু এক্সেপশনাল ম্যাথ আমি করাবো, যাতে যে কোনো কঠিন ম্যাথ আসলে তোমরা পারো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে কঠিন ম্যাথ জীবনেও দিবে না। তোমাদের মিড সেমিস্টার পরীক্ষায় কবে বলে টোটাল রেজিস্ট্যান্স বের করো, একটা বোবা একটা সহজ ম্যাথ দিয়ে করে টোটাল রেজিস্ট্যান্স বের করো। আর যদি এরকম শর্ট করে দেওয়া থাকে তাহলে তো আরো অঙ্ক কি হবে? স্যার ক্লাস কি শেষ তাহলে অঙ্ক আরো সহজ হবে। হ্যাঁ আজকে ক্লাস শেষ, ওকে? স্যার কালকে কি পঞ্চম অধ্যায় ম্যাথ করাবেন আর কয়েকটা হ্যাঁ কালকে পঞ্চম অধ্যায়ের আরো কয়েকটা ম্যাথ করাবো এবং ষষ্ঠ অধ্যায় দেখাই দেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।